তখন সেখানে দাঙ্গা লাগে এবং প্রায় হাজার হাজার মুসলিমকে সেখানে হত্যা করা হয়। তো মোদি হচ্ছে সেই আরএসএস বিজেপির সেই নেতা, সেই প্রোডাক্ট। এবং পরবর্তীতে আমরা দেখলাম এই কঠোর হিন্দুত্ব রাজনীতি করে আরএসএস বিজেপি ঠিকই ক্ষমতায় চলে আসে এবং তারা এই মুহূর্তে ক্ষমতার একদম পিক আওয়ারে আছে। তারা টানা 3 বার ক্ষমতায় আছে। তো তারা ক্ষমতায় এসে আবার সেই একই কঠোর হিন্দুত্ববাদী আচরণ শুরু করলো। তারা এনআরসির নামে মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে দিল। পরবর্তীতে কাশ্মীরে 370 ধারা বাতিল করলো এবং সর্বশেষ আমাদের যে বাবরি মসজিদ, সেই মসজিদের স্থানে তারা মন্দিরের রায় দিল এবং এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক একটা বিষয়। এবং আপনারা খেয়াল করবেন যে গত নির্বাচনে যখন মোদি আসবে কি আসবে না এরকম একটা সমালোচনা চলতেছিল, ঠিক তখন নির্বাচনের কিছুদিন আগে মন্দিরের কাজ অসম্পূর্ণ সেই অবস্থাতে সে মন্দির উদ্বোধন করল এবং তাদের সেই চূড়ান্ত লক্ষ্য যেটা 1883 সাল থেকে শুরু হয়ে আসছিল সেটা তারা 2024 সালে এসে বাস্তবায়িত করল এবং তারা সফল হল। এই জায়গা থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় আছে যে তাদের কাজের প্যাশন, তাদের ধৈর্য এবং এই যে শিকলবদ্ধ একটা কাজ তারা সেই 1883 সাল থেকে এখন পর্যন্ত নিয়ে আসছে এবং সম্পূর্ণ তারা একই উদ্দেশ্যে ছিল এবং এই মুহূর্তে তারা এসে সফল হয়েছে। একইভাবে আমরা ইহুদিদেরকেও দেখতে পাই, তারা হলোকস্টের পরে পরবর্তীতে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা করে তারা ইসরায়েল প্রতিষ্ঠা করে এবং বর্তমান সময়ে তারা কিরকম একটি সুপার পাওয়ারে রূপান্তরিত হয়েছে। তো আমরা অবশ্যই আমাদের লক্ষ্যকে নির্ধারিত করে আস্তে আস্তে দৃঢ়তার সাথে আগাতে থাকবো ইনশাআল্লাহ। তো এখন পর্যন্ত আরএসএস কোন পর্যায়ে আছে? আমরা একটা জিনিস খেয়াল করবো যে আরএসএস 1883 সালে ব্রিটিশদের দেওয়া তথ্য থেকে তারা মুসলিমদের প্রতি কঠোর হতে থাকে এবং তারা এই দাবি জোরদার করতে থাকে যে এখানে রামের জন্মস্থান ছিল। এবং সর্বশেষ তারা কোন পর্যায়ে আছে এখন এটা আস্তে আস্তে আমরা আলোচনা করতে চাই। তো পরবর্তীতে ওই সময় আরএসএস তৈরি হয়, তখন একদম নব্য আরএসএস ছিল তারা। এরপর যখন 47-এ দেশভাগ হয়ে যায়, ভাই আলোচনা করেছে 1949-এ 1883 পরে 1949 সালে আসে। এই সময় তারা আবার জোরদার আন্দোলন শুরু করে এবং সেখানে তারা মুক্তি রেখে আসে এবং সকালবেলায় হাজার হাজার দর্শনার্থীদের আহ্বান করতে থাকে যে এখানে আসেন, এখানে মুক্তি আসছে। তো এটা একটা বিশৃঙ্খলা জায়গা উল্লেখ করে সেখানে সরকার তালা লাগিয়ে দেয় এবং এই তালা লাগানো অবস্থাতেই 1984 সাল পর্যন্ত সেখানে থাকে। পরবর্তীতে লালকৃষ্ণ আদবানি, যিনি রাজনীতির ব্যাপারটা দেখেন, তিনি হচ্ছে এই মসজিদ কেন্দ্রিক আন্দোলন করে পরবর্তীতে সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং বিরোধী দলীয় নেতা হচ্ছে ছিল। কিন্তু এই সংগঠনটা আরএসএস তাদের ব্যাপারটা লক্ষ্য করবেন যে তারা কিভাবে ওই কঠোর মানসিকতা নিয়ে এখন পর্যন্ত তারা আছে, কি পর্যায়ে তারা আছে। তো 1984 সালে তারা আবার আন্দোলন শুরু করে যে রামের জন্মস্থানকে তারা উদ্ধার করবে এবং সেখানে মন্দির স্থাপন করবে। পরবর্তীতে 86 সালে জেলার আদালত রায় দেয় যে এই মসজিদ খুলে দেওয়ার জন্য যেন তারা পূজা করতে পারে। তো সেই নেতৃত্ব দিয়েছিল এই লালকৃষ্ণ আদবানি সহ আরো যারা বিজেপি আরএসএস এর নেতা ছিল তারা। এবং সর্বশেষ ভাই বলেছে যে বা এটা ইতিহাস যে 92 সালে 6 ডিসেম্বর তারা ওইখানে একটা শোভাযাত্রা আয়োজন করে এবং সেই শোভাযাত্রার নেতৃত্ব ছিল আদবানি, যোশী, এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদের নেতারা। এবং সেদিন পুলিশ বেষ্টনীতে ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতো সবকিছু, প্রধানমন্ত্রী জানতো, কিন্তু তারা এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এবং 1986 সালে যে রায়টা দেওয়া হয়েছিল মন্দির খুলে দেওয়ার জন্য, মসজিদ খুলে পূজা করার জন্য, তখন প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী এবং সে এই ব্যাপারে সমর্থন দিয়েছিল। এবং সে এই জন্য সমর্থন দিয়েছিল যে সে তখন শাহবানুর কাণ্ডে একটু বিতর্কিত ছিল এবং কঠোর হিন্দুত্ববাদের যে সমস্ত অনুসারী আছে তাদের সমর্থন সে হারাতে লেগেছিল। ওই সময় সে এই মসজিদ খুলে মন্দিরের
মূর্তি রেখে সেখানে পূজার জন্য যে আদেশ দেন সেই আদেশকে সে সমর্থন করে। তো এটা একদম রাষ্ট্রীয় পর্যায়ে তখন চলে যায়। পরবর্তীতে মসজিদ যখন শহীদ করা হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতো এবং প্রধানমন্ত্রী জানতো। এগুলো হচ্ছে পরবর্তীতে গোয়েন্দা তথ্য প্রকাশের মাধ্যমে লালকৃষ্ণ মলয় নামের এক লোক তিনি এগুলো প্রকাশ করেন। তো মেইন কথা হচ্ছে যেদিন বাবরি মসজিদ শহীদ করা হয় সেদিন সারা ভারতে একটি আন্দোলন শুরু করে এবং সেই দিন ভারতে প্রায় হাজার 2000-এর উপরে মুসলিমকে শহীদ করা হয়। তো এটা ছিল আরএসএস এর উগ্র হিন্দুত্ববাদের রাজনীতির একটি হাতিয়ার। তারা 92 সালে এভাবে মুসলিম হত্যা করে এবং এই আরএসএস এর কর্মী মোদী যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিল তখন 2001 সালে সেখানে দাঙ্গা লাগানো হয় এবং সেখানেও